ওয়েলকাম ব্যাক টু ডিজিটাল এডুকেশন জব নিউজ চ্যানেল। আপনারা যারা 2024 সেশনের জেইপিবিএন জেইএমএসসিএন ক্যান্ডিডেট রয়েছেন তারা প্রত্যেকেই জানেন যে 5ই নভেম্বর একটি নোটিশ পাবলিশ হয়েছে, যেখানে আপনাদের জেইপিবিএন জেইএমএসসিএনের নোটিশ এবং শিডিউল সংক্রান্ত ডিটেলসগুলো কিন্তু উল্লেখ করে দিয়েছে। এখনও যারা জানেন না তাদের জন্য সম্পূর্ণ ডিটেলস ভিডিও হতে চলেছে, যেখানে সম্পূর্ণ কাউন্সেলিং প্রসেস, যেটা নিয়ে অনেকেরই আপনাদের রিকোয়েস্ট ছিল যে দাদা 2024-এর কাউন্সেলিং প্রসেস এবং সিট মেট্রিক সংক্রান্ত ডিটেলসে ভিডিও আমাদেরকে দিন। তো সেই সংক্রান্ত ভিডিও হতে চলেছে। অবশ্যই ভিডিওটিকে একদম স্কিপ না করে দেখবেন এবং 2024-এ কী নিয়ম চেঞ্জ হয়েছে সেইটা বিস্তারিত আলোচনা করব। তার পাশাপাশি আপনাদের জানাবো কী প্রসেস রয়েছে, কী স্টেপ কমপ্লিট করে আপনারা নিজেদের কাউন্সেলিং থেকে শুরু করে সমস্ত অ্যাডমিশনটা কলেজে নিয়ে নিতে পারবেন নিজেদের অ্যালোটেড কলেজে। ঠিক আছে, এর জন্য অবশ্যই ভিডিওটিকে একদম স্কিপ না করে দেখবেন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন এবং সকলের মাঝে বেশি করে শেয়ার করে দেবেন। তো চলুন প্রথমেই আমরা যে ইম্পর্টেন্ট ডেটগুলি রয়েছে সেই ডেটগুলি সম্পর্কে জেনে নিই। ইম্পর্টেন্ট ডেটগুলি আপনারা দেখতে পাচ্ছেন এখানে। শিডিউল অফ কাউন্সেলিং জেইপিবিএন 2024-এর আন্ডারে বলা হয়েছে ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন, পেমেন্ট অফ রেজিস্ট্রেশন ফি অ্যান্ড চয়েস ফিলিং, যেটা শুরু হয়ে গেছে 6 তারিখ থেকে চলবে 10ই নভেম্বর পর্যন্ত। তার পরবর্তীতে 2 নম্বরে বলেছে ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন অ্যান্ড চয়েস ফিলিং ফর দ্য ফার্স্ট রাউন্ড এন্ডস, অর্থাৎ প্রথম যে রাউন্ডের রেজিস্ট্রেশন এবং চয়েস ফিলিং সেটা শুরু হচ্ছে 9 তারিখ থেকে চলবে 10 তারিখ পর্যন্ত। এবং এই ফার্স্ট রাউন্ডের যে সিট অ্যালটমেন্ট রেজাল্ট, তার রেজাল্ট পাবলিশ হচ্ছে 12ই নভেম্বরে, সেটা এখানে আপনারা দেখতে পাচ্ছেন। তার পরবর্তী স্টেপ রয়েছে আপনাদের পেমেন্ট অফ সিট অ্যাকসেপ্টেন্স ফিস এবং রিপোর্টিং টু দ্য ইনস্টিটিউট ফর ডকুমেন্ট ভেরিফিকেশন, এটা চলবে 12ই নভেম্বর থেকে 17ই নভেম্বর পর্যন্ত। তার পরবর্তীতে আসবে আপনাদের সেকেন্ড রাউন্ডের সিট অ্যালটমেন্ট রেজাল্ট, যেটা প্রকাশিত হবে 19শে নভেম্বর। এর পরবর্তী স্টেপ রয়েছে যারা ফ্রেশ অ্যালোটিস রয়েছে তাদের জন্য এগেন ফিস এক্সেপ্টেন্স ফিস তাদেরকে দিতে হবে, যেখানে 19/11/2024 থেকে 23/11/2024 অর্থাৎ 23শে নভেম্বর পর্যন্ত আপনাদের কিন্তু সেই সমস্ত ইনস্টিটিউটে গিয়ে আপনাদের ডকুমেন্ট ভেরিফিকেশন এবং অ্যাডমিশন কমপ্লিট করে ফেলতে হবে। তারপরে হচ্ছে থার্ড রাউন্ডের সিট অ্যালটমেন্ট রেজাল্ট, যেটা পাবলিশ হচ্ছে কবে 26শে নভেম্বর। এবং আপনাদের পরবর্তী আবার যে স্টেপটা রয়েছে যারা ফ্রেশ অ্যালোটিস এখানে কিন্তু উল্লেখ করে দিয়েছে। ঠিক আছে, তো সেক্ষেত্রে আপনাদের আগেন সিট অ্যাকসেপ্টেন্স ফিস দিতে হবে এবং রিপোর্ট করতে হবে সেই ইনস্টিটিউটে এবং ডকুমেন্ট ভেরিফিকেশন অ্যাডমিশনটা করিয়ে নিতে হবে। এই যে প্রসেসটা সেটা চলবে 26 নভেম্বর থেকে 29শে নভেম্বর পর্যন্ত। ঠিক আছে, এটা হলো জেইপিবিএন 2024-এর জন্য। এবার দেখে নেওয়া যাক জেইএমএসসিএনের জন্য কী ডেট দেওয়া হয়েছে। একই রকমভাবে আপনারা দেখতে পাচ্ছেন ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন, পেমেন্ট অফ রেজিস্ট্রেশন ফিস অ্যান্ড চয়েস ফিলিং, এটাও কিন্তু 6 তারিখ থেকে শুরু হয়ে গেছে, চলবে 10ই নভেম্বর পর্যন্ত। রেজিস্ট্রেশন এবং ফার্স্ট রাউন্ড যেটা শেষ হচ্ছে 9 তারিখ থেকে 10 তারিখের মধ্যে। ফার্স্ট রাউন্ডের সিট অ্যালটমেন্ট রেজাল্ট 12 তারিখ প্রকাশিত হয়ে যাবে। সিট অ্যাকসেপ্টেন্স ফিস এবং রিপোর্টিং ইনস্টিটিউট ফর ডকুমেন্ট ভেরিফিকেশন যেটা রয়েছে 12 তারিখ থেকে 17ই নভেম্বরের মধ্যে আপনাদের কমপ্লিট করে নিতে হবে। পরবর্তী সেকেন্ড রাউন্ডের যে সিট অ্যালটমেন্ট রেজাল্ট সেটা 19 তারিখ প্রকাশিত হচ্ছে এবং ফ্রেশ অ্যালোটিসদের আগেন আপনাদের যে সিট অ্যাকসেপ্টেন্স ফিস রয়েছে এবং রিপোর্টিং ইনস্টিটিউট ফর ডকুমেন্ট ভেরিফিকেশন এটা 19শে নভেম্বর থেকে 23শে নভেম্বরের মধ্যে করে নিতে হচ্ছে। থার্ড রাউন্ড শুরু হচ্ছে 26/11/2024 তারিখ থেকে এবং যেখানে আপনাদের 26/11 থেকেই 29/11-র মধ্যে আপনাদের সমস্ত যারা ফ্রেশ অ্যালোটিস রয়েছেন তাদের সিট অ্যাকসেপ্টেন্স ফিস এবং আপনাদের যে ইনস্টিটিউট ফর ডকুমেন্ট ভেরিফিকেশন অ্যান্ড অ্যাডমিশন এটা আপনাদের কমপ্লিট করে নিতে হচ্ছে। অর্থাৎ জেইপিবিএন জেইএমএসসিএনের ডেটটা আপনাদের কাছে আশা করছি এবার ক্লিয়ার হয়ে গেল। এবার আমরা একে একে কাউন্সেলিংয়ের যে প্রসেসগুলো রয়েছে সেগুলো আমরা একদম স্টেপ বাই স্টেপ দেখে। যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন নোটিফিকেশন ফর ই কাউন্সেলিং জেইপিবিএন 2024, আপনাদেরকে ডেটটা প্রথমেই বলেছি 5ই নভেম্বর বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে অফিসিয়াল ওয়েবসাইটে। রেফারেন্স নম্বর সহ আপনারা অফিসিয়াল ওয়েবসাইটটাও দেখতে পাচ্ছেন। তো এখানে বেসিক রুলস কি বলে দিয়েছে, এখানে বলা হচ্ছে অল এক্সেপ্টস অফ কাউন্সেলিং উইল বি সেন্ট্রালাইজ অনলাইন প্রসেস অনলি, একদম অনলাইনেই সম্পূর্ণ প্রসেসটা কমপ্লিট হবে এবং যে সমস্ত ক্যান্ডিডেট জিএমআর র্যাঙ্ক রয়েছে তারা কিন্তু এই জেইপিবিএনের জন্য রেজিস্টার করতে পারবেন সকল ক্যান্ডিডেটরাই। ঠিক আছে, এছাড়া এবছর যে আপনাদের কাউন্সেলিং প্রসেসটা রয়েছে সেটা কিন্তু 3টে রাউন্ডে হবে, রাউন্ড 1, রাউন্ড 2 অ্যান্ড রাউন্ড 3। ঠিক আছে, তার পরবর্তীতে আপনাদের বলা হচ্ছে ইতে, অর্থাৎ এখানে 5 নম্বর রুলসে বলেছে রেজিস্ট্রেশন ইজ অ্যালাউড ওয়ান্স অ্যাট দ্য বিগিনিং অফ দ্য ফার্স্ট রাউন্ড। রেজিস্ট্রেশন কিন্তু আপনাদের একবারই আপনারা করতে পারবেন এবং একদম
ফার্স্ট রাউন্ডের প্রথমে সেটা আপনাদের কমপ্লিট করে নিতে হবে, যার জন্য আপনাদের রেজিস্ট্রেশন ফি কত টাকা ধার্য করা হয়েছে দেখতে পাচ্ছেন, 500 টাকা কিন্তু আপনাদের ধার্য করা হয়েছে। এখানে উল্লেখ করেই দিয়েছে রেজিস্ট্রেশন ফি ফর কাউন্সিলিং ₹500। এরপরে স্টেপ হচ্ছে আপনাদের রেজিস্ট্রেশন। এই রেজিস্ট্রেশনের সময় আপনাদের কী স্টেপ কমপ্লিট করতে হবে তার একটা ডিটেল বিবরণ এখানে একদম স্টেপ বাই স্টেপ বলে দিয়েছে, যেটা আমি আপনাদের একদম সহজ ভাষায় ক্লিয়ারভাবে বলে দিচ্ছি। তো একটু মন দিয়ে শুনবেন। তো দেখতে পাচ্ছেন বলা হচ্ছে ডিউরিং রেজিস্ট্রেশন ক্যান্ডিডেট ইনফরমেশন উইল বি ফেচড ফ্রম দ্য ইনফরমেশন প্রোভাইডেড বাই দ্য ক্যান্ডিডেট ডিউরিং দেয়ার অ্যাপ্লিকেশন ফর দ্য এক্সামিনেশন। এক্সামিনেশনের জন্য আপনারা যে অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করেছিলেন সেইখান থেকে আপনাদের যে ইনফরমেশনগুলো রয়েছে সেগুলো দিয়েই কিন্তু আপনাদের রেজিস্ট্রেশনটা ফিল আপ করতে হবে। 2 নম্বরে বলেছে দোজ ক্যান্ডিডেট হু হ্যাভ অমিটেড দেয়ার ফাদার্স অর মাদার্স নেম ডিউরিং অ্যাপ্লিকেশন ফর এক্সামিনেশন ইন দেয়ার কেসেস দ্য ব্ল্যাঙ্ক ইন দ্য ব্যাকআপ ডেটা আর টু বি রিপ্লেসড বাই NA। অর্থাৎ আপনারা যে সমস্ত ক্যান্ডিডেটরা এক্সামের সময় অ্যাপ্লিকেশন যেটা ফিল আপ করেছিলেন সেখানে তা আপনাদের বাবার নাম বা মায়ের নামটাকে অমিট করে রেখেছিলেন, সেই জায়গাটায় আপনাদের কিন্তু রিপ্লেস করা হবে NA অর্থাৎ নট অ্যাপ্লিকেবল দিয়ে। ঠিক আছে। 3 নম্বরে বলেছে ক্যান্ডিডেট নিড টু প্রোভাইডেড ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস ফর ইন কেস অফ এনি রিফান্ড অ্যাড্রেস এক্সেট্রা। অর্থাৎ এখানে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট। আপনাদের যে সিট অ্যাকসেপ্টেন্স ফিজ রয়েছে সেটা কিন্তু পরবর্তীকালে আপনারা প্রত্যেকেই জানেন, যারা জানেন না তারা জেনে নিন। আপনাদের যে 1000 টাকা রয়েছে আপনাদের সিট অ্যাকসেপ্টেন্স ফিজ সেটা কিন্তু রিফান্ড করে দেওয়া হয় আপনাদের অ্যাডমিশনের পর। সেক্ষেত্রে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস কিন্তু প্রোভাইড করতে হবে। সেই কারণে এটা একদমই নির্ভুলভাবে কিন্তু আপনাদের রেজিস্ট্রেশনের সময়ই এটাকে ফিল আপ করে নিতে হবে, পরবর্তীতে কিন্তু এটাকে এডিট করা যাবে না। সুতরাং এটাকে খুবই সঠিকভাবে আপনারা এন্টার করবেন। ঠিক আছে। এর পরবর্তীতে আপনাদের বলা হচ্ছে ক্যান্ডিডেট মাস্ট প্রোভাইডেড হিজ অর হার অ্যাপ্লিকেশন নাম্বার রোল নাম্বার ফর JEPBN 2024। এটা তো আপনারা আপনাদের যে অ্যাডমিট কার্ড রয়েছে সেখান থেকেই আপনারা এটাকে কিন্তু পেয়ে যাবেন। আপনাদের যে অ্যাপ্লিকেশন নাম্বার এবং রোল নাম্বার রয়েছে JEPBN 2024 সেটাকে কিন্তু আপনাদের সেখানে এন্টার করতে হবে। তারপরে রয়েছে আপনাদের দেখতে পাচ্ছেন পাসিং স্ট্যাটাস, ফুল মার্কস অ্যান্ড অবটেইন মার্কস অফ দ্য কোয়ালিফাইং এক্সামিনেশন। ফুল মার্কস এবং অবটেইন মার্কসটা আপনারা দেবেন। তারপরে রয়েছে নেচার অফ এমপ্লয়মেন্ট। এটা কাদের জন্য? যারা স্টেট গভর্নমেন্ট অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল স্টেট গভর্নমেন্ট এমপ্লয়ি রয়েছেন তারা, এছাড়া যারা ESI বা সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়ি রয়েছেন সেক্ষেত্রে কিন্তু তারা অপশানটাকে আদার্স করবেন। ঠিক আছে। এটা করার পর আপনাদের জন্য অপশান খুলবে ইয়েসের। সেক্ষেত্রে কিসের ইয়েসের অপশান খুলবে আমি বলে দিই। এখানে দেখতে পাচ্ছেন ইফ প্রেজেন্ট এমপ্লয়ার ইজ WB স্টেট গভর্নমেন্ট দেন ওয়েদার ক্যান প্রোভাইডেড লেটার অফ পারমিশন। লেটার অফ পারমিশনের জন্য আপনাদের যে অপশানটা রয়েছে সেখানে কিন্তু আপনাদের ইয়েস করতে হবে। ঠিক আছে। এবং ডকুমেন্ট ভেরিফিকেশনের টাইমেই সেটাকে কিন্তু আপনাদের ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় সেটাকে জমা করতে হবে, সেটাও এখানে উল্লেখ করা রয়েছে। তারপরে রয়েছে আপনাদের ওয়ার্ক এক্সপিরিয়েন্স। এটাও খুব ইম্পর্টেন্ট। আপনারা দেখতে পাচ্ছেন 7/5/2024। ঠিক আছে। এই 7/5/2024 অবধি আপনাদের জবে থেকে ওয়ার্কিং এক্সপিরিয়েন্স শুরু হয়েছে, অর্থাৎ আপনারা জবে থেকে চাকরি শুরু করেছেন তবে থেকে শুরু করে 7/5/2024 তারিখ পর্যন্ত আপনাদের কত দিন হলো সেটা কিন্তু আপনাদের সেখানে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট সহ সেখানে সেটাকে সাবমিট করতে হবে। এরপরে বলা হচ্ছে চয়েস ভ্যালিডেশন অ্যান্ড অ্যালটমেন্ট ইজ টু বি ডান বেসড অন দ্য অ্যাবভ ইনপুটস গিভেন বাই দ্য ক্যান্ডিডেট। অর্থাৎ আপনাদের যে চয়েস ভ্যালিডেশন এবং অ্যালটমেন্ট রয়েছে সেটা কিন্তু উপরের যে সমস্ত ইনপুটগুলো আপনারা দিলেন তার উপরে বেস করেই কমপ্লিট হবে। ঠিক আছে। এরপরে চলে আসবো পরবর্তী প্রসেস, যেখানে চয়েস ফিলিং। এটাও একটা খুবই গুরুত্বপূর্ণ প্রসেস, যেখানে আপনাদের সমস্ত যে কলেজের নামগুলো সেটার লিস্ট আপনাদের সামনে থাকবে। সেই লিস্টের উপরে বেস করে আপনারা আপনাদের চয়েস অনুযায়ী এই চয়েস ফিলিংটাকে করবেন। অর্থাৎ আপনারা আপনাদের প্রেফারেন্স অনুযায়ী কিন্তু কলেজগুলোকে সাজাবেন। সেখানে আপনাদের একটু এক্সাম্পল দিয়ে বলে রাখি। আপনারা মনে করুন গভর্নমেন্ট কলেজগুলোকে আগে দিতে চাইছেন, বা কারুর বাঁকুড়া সম্মেলনী একদম নেয়ার পড়ছে বা সেটা তার ফার্স্ট প্রেফারেন্সে আছে, সেই জন্য সে সেটাকে 1 নম্বরে রাখলো। তার পরবর্তীতে সে দিল মালদা মেডিকেল কলেজ। এরকমভাবে একদম স্টেপ বাই স্টেপ আপনারা আপনাদের প্রেফারেন্স অনুযায়ী আপনাদের যে কলেজগুলো একদম নিয়ারেস্ট হচ্ছে বা আপনাদের ইচ্ছা সেখানে পড়বার, সেই কলেজগুলিকে একদম প্রথম থেকে শুরু করে একদম স্টেপ বাই স্টেপ আপনারা সেটাকে সাজাবেন। এখানে আরও একটা কথা বলে রাখি, এখানে আপনারা যদি মনে করেন যে গভর্নমেন্ট কলেজ কয়েকটা দেওয়ার পর আপনাদের আশেপাশে কিছু
প্রাইভেট কলেজও রয়েছে যেখানে আপনারা চাইছেন অ্যাডমিশন নিতে, বা সেই কলেজে যদি আপনাদের সিট অ্যালট হয় সেক্ষেত্রে আপনাদের সুবিধা হবে যাতায়াতের ক্ষেত্রে, সেক্ষেত্রে আপনারা সেই প্রাইভেট কলেজগুলিকেও সেই সারিতে রাখতে পারেন কয়েকটা গভর্নমেন্ট কলেজ প্রথমে দেওয়ার পর। ঠিক আছে, তার পরবর্তীতে আবার কিছু গভর্নমেন্ট কলেজ দিলেন, এইভাবে করেও আপনারা সাজাতে পারেন, বা একদম গভর্নমেন্ট কলেজের লিস্টগুলোকে প্রথমে রেখে তারপরে প্রাইভেট কলেজগুলোকেও সাজাতে পারেন। এটা কিন্তু পুরোপুরি আপনাদের ইচ্ছার উপর আপনারা কিভাবে কলেজটিকে সাজাচ্ছেন। তবে এখানে আরও একটা বিষয় আমি আপনাদের বলবো যে অবশ্যই আপনারা চেষ্টা করবেন যে কটা কলেজের লিস্টে নাম রয়েছে প্রত্যেক কটা কলেজকেই সিলেক্ট করা, তাহলে কিন্তু আপনাদের যে চান্সটা থাকছে সেটা কিন্তু ফার্স্ট রাউন্ডেই কলেজ অ্যালট হয়ে যাওয়ার থাকছে। ঠিক আছে, সেই জন্য প্রত্যেক ক্যান্ডিডেটকেই আমি রিকোয়েস্ট করব অবশ্যই আপনারা প্রত্যেক কটি কলেজকেই কিন্তু সিলেক্ট করবেন, এবং প্রেফারেন্সটা অবশ্যই নিজেদের প্রেফারেন্স অনুযায়ী আপনারা সেটাকে সাজাতে পারেন। ঠিক আছে, পরবর্তী স্টেপ কি রয়েছে, 4 নম্বরে আসছে চয়েস লকিং। এখানে বিষয়টা হচ্ছে আপনারা যে সমস্ত কলেজগুলিকে সিলেক্ট করলেন সেই কলেজগুলিকে আপনাদের একদমই লক করে দিতে হবে। ঠিক আছে, অবশ্যই এখানে বলেছে ক্যান্ডিডেট মাস্ট লক হিজ অর হার চয়েস উইদিন দ্য প্রি অ্যানাউন্স ডেট। আপনাদের যে ডেট অ্যানাউন্স করা হবে সেই ডেটের মধ্যে আপনাদের সেই কলেজগুলিকে লক করে দিতে হবে, এবং বলা হচ্ছে ক্যান্ডিডেট ক্যান অলসো টেক এ প্রিন্ট আউট অফ হিজ লক চয়েস। আপনারা সেই পেজটার একটা প্রিন্ট আউট কপিও অবশ্যই নিজেদের কাছে রেখে দিতে পারবেন। বলা হচ্ছে বিতে, ইফ ক্যান্ডিডেট ফেলস অর ফরগেট টু লক হিজ or her choice within the pre-announced deadline, his or her last saved choice will be considered as the final and will be locked automatically. যদি কোনো ক্যান্ডিডেট আপনারা ভুলে যান বা লক করতে না পারেন সেক্ষেত্রে আপনাদের লাস্ট সেভ করা যে চয়েসটা রয়েছে সেই অবধি কিন্তু আপনাদের সেটাকে ফাইনাল বলে ধরা হবে, এবং সেটা সেইখানেই অটোমেটিক্যালি লক হয়ে যাবে আফটার দ্য শিডিউল ডেট অ্যান্ড টাইম। 3 নম্বরে আরও একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট বলেছে, ইফ এ ক্যান্ডিডেট ফেলস অর ফরগেট টু সেভ হিজ অর হার চয়েস উইদিন দ্য প্রি অ্যানাউন্সড ডেডলাইন, হিজ অর হার আনসেভ চয়েস উইল বি ডিসঅ্যাপিয়ার্ড। ইন কনসিকুয়েন্সেস অফ দ্যাট হি অর শি উইল নট গেট এনি অ্যালটমেন্ট ফর অ্যাডমিশন। অর্থাৎ আপনারা যদি কোনোভাবে প্রি অ্যানাউন্স ডেটের মধ্যে আপনাদের যে চয়েস লকিং রয়েছে সেটাকে কোনোভাবে সেভ করতে ভুলে যান, সেক্ষেত্রে আপনাদের যে আনসেভ চয়েসগুলো রয়েছে সেটা কিন্তু কোনোভাবেই গ্র্যান্ট করা হবে না, এবং এর ফলস্বরূপ আপনারা একদমই কোনোরকমভাবে কোনোরকম অ্যালটমেন্ট বা কোনোরকম অ্যাডমিশনের জন্য কোনো কিছুই কিন্তু আপনারা পাবেন না, অর্থাৎ কোনো রকম আপনাদের নামে কলেজ অ্যালট হবে না। ঠিক আছে, সেটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন যে আপনারা যে কটি কলেজ পড়েছেন সেটাকে অবশ্যই সেভ করুন। এরপরই আপনাদের শুরু হয়ে যাবে রাউন্ড 1 অ্যালটমেন্ট। 5 নম্বরেই দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছেন রাউন্ড 1 অ্যালটমেন্ট। এখানে আপনাদের ভ্যাকেন্সি এবং র্যাঙ্ক পারমিট করলে আপনাদের দেখতে পাচ্ছেন বলা হচ্ছে রিজার্ভ ক্যাটাগরি ক্যান্ডিডেট ক্যান বি অ্যালটেড ইউর সিট অনলি। ঠিক আছে, এখানে আপনাদের যে সমস্ত প্রার্থীরা চয়েস ফিলিং চয়েস লকিং করেছেন অবশ্যই আপনাদের ফার্স্ট রাউন্ডের যে প্রি শিডিউল ডেট ডিক্লেয়ার করা হচ্ছে সেই ডেট ডিক্লেয়ার করা মাত্রই আপনারা লগ ইন করে চেক করে নেবেন যে আপনাদের নামে কোনো রকম কলেজ অ্যালট হয়েছে কিনা। অবশ্যই আপনারা যদি দেখতে পান আপনাদের নামে কলেজ অ্যালট হয়েছে তাহলে আপনাদের প্রথম কাজ হবে আপনাদের সিট অ্যাকসেপ্টেন্স ফিসটাকে দিয়ে দেওয়া, যেটা আমি প্রথমেই বলেছিলাম আপনাদের 1000 টাকা, এবং এটা কিন্তু রিফান্ড হয়ে যাবে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে, এবং সেটার জন্য আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিতে হবে রেজিস্ট্রেশনের সময়, সেটা আমি আগেই ক্লিয়ার করে দিয়েছি। ঠিক আছে, তো এই 1000 টাকা কিন্তু প্রত্যেককেই পে করতে হচ্ছে যাদের যাদের নামে ফার্স্ট রাউন্ডে সিট অ্যালট হয়ে যাচ্ছে, আপনারা দেখে নিলেন। এরপর কি করতে হবে, আপনাদের ডাউনলোড করতে হবে অ্যালটমেন্ট লেটার। ঠিক আছে, এই অ্যালটমেন্ট লেটারটাকে ডাউনলোড করার পর আপনাদের বলা হচ্ছে এখানে, if the candidate fails to pay the seat acceptance fees, the current allotment will be cancelled. আপনারা যদি কোনোভাবে এই সিট অ্যাকসেপ্টেন্স ফিজ না দেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের কারেন্ট অ্যালটমেন্ট যেটা রয়েছে আপনাদের নামে সেটা ক্যান্সেল হয়ে যাবে, এবং তাকে কোনোভাবেই পরবর্তী অ্যালটমেন্ট রাউন্ডে জায়গা দেওয়া হবে না, সেটাও কিন্তু এখানে উল্লেখ করা রয়েছে। ঠিক আছে, তো যেটা বলছিলাম যে অ্যালটমেন্ট লেটার আপনাদের ডাউনলোড করতে হবে সিট অ্যাকসেপ্টেন্স ফিজ দেওয়ার পর, তার পরবর্তীতে আপনাদের
আপনাদের যে কলেজে নাম এসছে সেই কলেজে গিয়ে রিপোর্ট করতে হবে, অর্থাৎ আপনাদের সেই কলেজে গিয়ে ডকুমেন্ট সেটাকে কিন্তু কমপ্লিট করে নিতে হবে। ঠিক আছে, এখানে আরও বলা হচ্ছে ইফ দ্য ক্যান্ডিডেট ফেলস টু রিপোর্ট ফর ডকুমেন্ট ভেরিফিকেশন দ্য কারেন্ট অ্যালটমেন্ট উইল বি ক্যান্সেল। এখানে কিন্তু আপনারা যদি সেখানে ডকুমেন্ট ভেরিফিকেশনেও না যান সেক্ষেত্রেও ধরে নেওয়া হবে যে আপনি ইন্টারেস্টেড নন, সেক্ষেত্রে আপনার অ্যালটমেন্টটাকে কনসিডার করা হবে না এবং পরবর্তী রাউন্ডেও আপনাকে কিন্তু কনসিডার করা হবে না, সেটা এখানে উল্লেখ করে দিয়েছে। পরের স্টেপ কী রয়েছে, আপনাদের ডকুমেন্ট ভেরিফিকেশন। তো ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য আপনাদের এখানে কতগুলি স্টেপ রয়েছে, সেই স্টেপের মধ্যে আপনাদের যেগুলো মেন সেগুলো দেখে নিন। আপনাদের বলা হচ্ছে ক্যান্ডিডেট উইল পার্সোনালি রিপোর্ট টু দ্য ইনস্টিটিউট। আপনাদের কিন্তু নিজেই গিয়ে সেই ইনস্টিটিউটে রিপোর্ট করতে হবে। আপনাদের কী কী ক্যারি করতে হবে সেটা কিন্তু এখানে বলে দিয়েছে। ক্যারি প্রিন্টেড কপিজ অফ দেয়ার অ্যালটমেন্ট লেটার অ্যান্ড অল অ্যাকাডেমিক অ্যান্ড আদার ডকুমেন্ট ফর ফিজিক্যাল ভেরিফিকেশন অফ ডকুমেন্ট বাই দ্য ইনস্টিটিউট। ঠিক আছে, অবশ্যই সমস্ত ডকুমেন্টের অরিজিনাল এবং সেলফ অ্যাটেস্টেড কপি নিয়ে আপনাদের নিজেদেরকে সেই ইনস্টিটিউটে গিয়ে রিপোর্ট করতে হবে এবং সঙ্গে অবশ্যই সেই অ্যালটমেন্ট লেটারটাকে নিয়ে যেতে হবে। ঠিক আছে, এবং বলা হচ্ছে অল ডকুমেন্ট মাস্ট বি ভ্যালিড অ্যাজ অন দ্য ডেট অফ ভেরিফিকেশন। ঠিক আছে, অবশ্যই ভ্যালিড ডকুমেন্ট নিয়ে আপনারা কিন্তু সেই ইনস্টিটিউশনে গিয়ে রিপোর্ট করবেন। আরও একটা বিষয় আপনাদেরকে বলে দিই, সেটা হলো আপনারা যেই কলেজে গিয়ে ডকুমেন্ট ভেরিফিকেশন করাবেন তার টাইম এবং তাদের যে ডেট রয়েছে সেটা কিন্তু অবশ্যই সেই কলেজের ওয়েবসাইটে, এছাড়া সেই কলেজের কন্ট্যাক্ট নাম্বার থাকলে সেখানে কন্ট্যাক্ট করে আপনারা সেই টাইম এবং ডেটটা কিন্তু জেনে নেবেন। ঠিক আছে, সেটা কিন্তু এখানে উল্লেখ করে দিয়েছে যে সেই কলেজেই আপনাদের কন্ট্যাক্ট করতে হবে। তো ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় আপনাদের যে ইম্পর্টেন্ট ডকুমেন্টগুলো ক্যারি করতে হবে তার লিস্ট আপনারা একবার ভালোভাবে দেখে নিন। তো প্রথমেই বলেছে, এখানে দেখতে পাচ্ছেন অল ক্যান্ডিডেট, এখানে 1 থেকে 5 অবধি এই যে ডকুমেন্টগুলো রয়েছে এটা কিন্তু সমস্ত ক্যান্ডিডেটদের জন্যই সেম। সেটা কি কি, প্রভিশনাল সিট অ্যালটমেন্ট লেটার। প্রভিশনাল কেন বলছে, এখানে বলে রাখি আপনারা যেই কলেজে আপনাদের নাম ফার্স্ট রাউন্ডে অ্যালট হয়েছে সেই কলেজটা মনে করুন আপনার প্রেফারেন্সের 5 নম্বরে বা 6 নম্বরে ছিল, আপনি চাইছিলেন যে আপনার নাম বাঁকুড়া সম্মিলনী কলেজে হোক, যেটাকে আপনি 1 নম্বরের প্রেফারেন্স দিয়েছিলেন, কিন্তু আপনার নাম উঠেছে মালদা মেডিকেল কলেজে যেটা 5 নম্বরে রয়েছে। তো সেক্ষেত্রে আপনারা অবশ্যই আপগ্রেডেশনটাকে ইয়েস করতে চাইবেন, যে কারণে আপনাদের যে পরবর্তী আরও একটা লেটার দেওয়া হবে, সেই কারণে এটা লেটার নয়, এই কারণে এখানে বলে দিয়েছে এটা প্রভিশনাল সিট অ্যালটমেন্ট লেটার। ঠিক আছে, তো পরবর্তীকালে আরও চেঞ্জ হতে পারে, সেই কারণে এটাকে প্রভিশনাল সিট অ্যালটমেন্ট লেটার বলা হয়েছে, সেটা নিয়ে যাবেন। তারপরে রয়েছে র্যাঙ্ক কার্ড, তারপরে রয়েছে ক্লাস 10-এর সার্টিফিকেট বা অ্যাডমিট কার্ড, এছাড়া বার্থ সার্টিফিকেট যেটা আপনাদের ডেট অফ বার্থটাকে ভেরিফাই করবে। তারপরে রয়েছে অল ক্যান্ডিডেটদের জন্যই আরও একবার মার্কশিট অফ অল সেমিস্টার অফ দ্য কোয়ালিফাইং এক্সামিনেশন, এছাড়া নার্সিং সার্টিফিকেট। এই 5টা ডকুমেন্ট কিন্তু সমস্ত ক্যান্ডিডেটদের জন্যই লাগছে, এটা নিয়ে যাবেন। এছাড়া যারা ওয়েস্ট বেঙ্গল স্টেট গভর্নমেন্ট এমপ্লয়ি রয়েছেন তাদের তো লেটার অফ পারমিশন লাগছে টিআরের এবং এক্সপিরিয়েন্স সার্টিফিকেট লাগছে, আমি প্রথমেই ক্লিয়ার করে দিয়েছি। এছাড়া যারা এসটি, এসসি, ওবিসি, এ, বি, ইডাব্লিউএস ক্যান্ডিডেট রয়েছেন বা পিডাব্লিউবিডি ক্যান্ডিডেট রয়েছেন তাদের জন্য এখানে কিছু ডকুমেন্টসের যে ইনফরমেশন সেটা দেওয়া রয়েছে, সেই অনুযায়ী আপনারা সেই যে সার্টিফিকেট সেটা নিয়ে যাবেন। এর পরবর্তীতে 9 নম্বরে দেখতে পাচ্ছেন, এটাও অল ক্যান্ডিডেটদের জন্য, সেটা হচ্ছে অবশ্যই সেই ফোনটাকে ক্যারি করবেন যেই ফোন দিয়ে আপনারা রেজিস্ট্রেশন করেছিলেন এবং অ্যাডমিশন কনফার্মেশনের জন্য সেখানে কিন্তু একটা ওটিপি আসবে, অবশ্যই সেই মোবাইলটা সাথে করে ক্যারি করবেন। ঠিক আছে, এরপরে আসি আপনাদের যে প্রসেসটা বলছিলাম যে আপনাদের প্রভিশনাল অ্যালটমেন্ট লেটার কেন। তো এরা মনে করুন যে বাঁকুড়া সম্মিলনী কলেজে যেই ক্যান্ডিডেটটা ভর্তি হতে চায় তার নাম এসছে মালদা মেডিকেল কলেজে, যেটা 5 নম্বর প্রেফারেন্সে ছিল। তো সে তো অবশ্যই সেখানে গিয়ে আপনাদের যে আপগ্রেডেশন রয়েছে সেটাকে ইয়েস করতে চাইবে। তো ইয়েস করার জন্য আপনাদের কিন্তু সেখানে একটা আলাদা প্রোফার্মা রয়েছে, সেটাকে ফিল আপ করে সেখানে জমা করতে হবে এবং ডকুমেন্ট ভেরিফিকেশনের সময়ই তাদেরকে জানাতে হবে যে আপনি আপগ্রেডেশন করতে চান। ঠিক আছে, তো অবশ্যই আপনি আপনার যে ইএসের যে প্রোফার্মাটা রয়েছে সেটাকে ফিল আপ করে আপনি সেখানে জমা করবেন এবং আপনার যে সেকেন্ড রাউন্ড অফ অ্যালটমেন্ট রয়েছে সেখানে আপনি বসবেন। ঠিক আছে,
তো এই হচ্ছে প্রসেস। এছাড়া আপনারা যদি মনে করুন যে বাঁকুড়া সম্মিলনীতেই আপনার ফার্স্ট প্রেফারেন্স ছিল এবং সেখানেই আপনি ভর্তি হতে চান, যেই আপনি পড়াশোনা করতে চান, সেক্ষেত্রে আপনি কিন্তু অবশ্যই সেখানে তাদেরকে ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় জানাবেন এবং আপনারা ফিল আপ করবেন নো লেখা যে প্রোফার্মাটা রয়েছে সেটাকে, ঠিক আছে। এছাড়া আপনার জন্য আর কোনো রকম কিন্তু পরবর্তীতে কোনো রকম অ্যালটমেন্ট রাউন্ড আপনার জন্য আর খোলা থাকবে না, ঠিক আছে। তো আশা করছি ইয়েস আর নো এর যে ব্যাপারটা সেটা আপনাদের কাছে ক্লিয়ার, ঠিক আছে। এছাড়াও যদি কোনো রকম প্রশ্ন থাকে আপনি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। এরপরে আসবে আপনাদের রাউন্ড 2 অ্যালটমেন্ট প্রসিডিওর। তো রাউন্ড 2তে কারা কারা বসছে আপনাদের কাছে আশা করছি ক্লিয়ার। তো যাদের ফার্স্ট রাউন্ডে আপগ্রেডেশন করা ইয়েস ছিল তারা কিন্তু পুনরায় রাউন্ড 2তে বসবে, ঠিক আছে। তো রাউন্ড 2তে যারা যারা এখানে দেখতেই পাচ্ছেন বলে দিয়েছে দোজ হু পেড সিট অ্যাকসেপ্টেন্স ফিস, কমপ্লিটেড ডকুমেন্ট ভেরিফিকেশন অ্যান্ড অপশন ফর ইয়েস আপগ্রেডেশন ইন রাউন্ড 1, এখানে উল্লেখ করে দিয়েছে। এবং যাদের রাউন্ড 1-এ কোনো রকম কলেজ অ্যালট হয়নি তারাও কিন্তু এই রাউন্ড 2-র যে অ্যালটমেন্ট রাউন্ড সেখানে বসবে, ঠিক আছে। তাদেরকে পুনরায় সিট অ্যাকসেপ্টেন্স ফিস সে রাউন্ড 2তে সেই কলেজে গিয়ে তাদের কিন্তু পুনরায় আপনাদের যে ডকুমেন্ট ভেরিফিকেশন অ্যালটমেন্ট লেটার নিয়ে গিয়ে সেটা সম্পূর্ণটাই কমপ্লিট করতে হবে, ঠিক আছে। এবং আরও একটা বিষয় বলে দিয়েছে, অল ক্যান্ডিডেট মাস্ট নোট হিজ অর হার ইউনিক অ্যালটমেন্ট আইডি ফর ক্যান্ডিডেটস লগ ইন। ক্যান্ডিডেটস লগ ইন করার পর আপনারা বাঁ দিকে একদম নিচে দেখতে পাবেন ইউনিক অ্যালটমেন্ট আইডি বলে একটা আইডি সেখানে শো করছে, সেটাকে অবশ্যই ডাউনলোড করে রাখবেন, ঠিক আছে। তো এই হলো আপনাদের রাউন্ড 2-র প্রসেস। এরপর স্টার্ট হয়ে যাচ্ছে রাউন্ড 3 অ্যালটমেন্ট। রাউন্ড 3 অ্যালটমেন্টের জন্য কারা কারা এলিজিবল আপনারা দেখে নিন। তো এখানে আপনাদের বলে রাখি রাউন্ড 2তে যে সমস্ত ক্যান্ডিডেটরা কোনো রকম কলেজ পাননি, অর্থাৎ রাউন্ড 2তে যে সমস্ত ক্যান্ডিডেটের নামে কোনো কলেজ অ্যালট হয়নি তারা কিন্তু এই রাউন্ড 3 অ্যালটমেন্ট রাউন্ডে বসছে। এছাড়া যারা রাউন্ড 2তে সিট অ্যাকসেপ্টেন্স ফিস এবং ডকুমেন্ট ভেরিফিকেশন কমপ্লিট করার পর তাদের আপগ্রেডেশন ইয়েস করেছিল, অর্থাৎ রাউন্ড 2তে যাদের নাম এসছিল কিন্তু তারা সেই কলেজে অ্যাডমিশন নিতে চায় না, তাদের আপগ্রেডেশনের প্রয়োজন রয়েছে, তারাও এখানে কিন্তু বসছে। এছাড়া আপনাদের রাউন্ড 1-এ যারা সিট অ্যাকসেপ্টেন্স ফিস এবং ডকুমেন্ট ভেরিফিকেশন করার পরেও তাদের কোনো কারণে সেই প্রসেসটা রাউন্ড 1-এই ক্যান্সেল হয়ে গেছিলো, তারাও কিন্তু এই যে রাউন্ড 3 অ্যালটমেন্ট সেখানে বসছে, ঠিক আছে। তো এই হচ্ছে রাউন্ড 3-র কমপ্লিট ইনফরমেশন। অ্যালটমেন্ট রাউন্ড 1, 2 এবং 3 রয়েছে সেই সম্পর্কে সমস্ত তথ্যগুলো ক্লিয়ার হয়ে গেছে। তো এরপর আপনাদের কিন্তু আর কোনো স্টেপ নেই, এরপর হচ্ছে আপনাদের ফাইনাল অ্যাডমিশন, ঠিক আছে। তো এই 3টে রাউন্ড হওয়ার পর আপনারা যেই কলেজে অ্যালট হচ্ছেন সেই অনুযায়ী আপনারা কিন্তু সেখানে অ্যাডমিশনটা নিয়ে নেবেন। আশা করছি রাউন্ড 1, 2 এবং 3 অ্যালটমেন্ট প্রসেসটা আপনাদের কাছে ক্লিয়ার। অর্থাৎ মোদ্দা কথা হচ্ছে আপনাদের যে রাউন্ডেই আপনাদের নামে কলেজ অ্যালট হোক না কেন সেই কলেজে গিয়েই কিন্তু আপনাদের ফার্স্ট সিট অ্যাকসেপ্টেন্স ফিস এবং অ্যালটমেন্ট লেটার নিয়ে গিয়ে ডকুমেন্ট ভেরিফিকেশন করিয়ে ফেলতে হবে। পরবর্তীতে আপনারা যদি চাইছেন যে আমি অন্য কলেজে আপগ্রেডেশন নিতে চাই সেক্ষেত্রে আপনারা ইয়েসের প্রোফার্মা ফিল আপ করবেন এবং সেখানে অবশ্যই সেটা তাদেরকে জানাবেন যে আপনি আপগ্রেডেশন করতে চান। আর যদি সেই কলেজেই আপনি অ্যাডমিশন নিতে চান সেক্ষেত্রে আপনারা নো এর প্রোফার্মা ফিল আপ করে সেখানে সাবমিট করে এবং অ্যাডমিশনটা সেই কলেজেই নিয়ে নেবেন। এখানে জেনারেল রুলসের আন্ডারে আরও দুটো বিষয় একদম স্পষ্টভাবে উল্লেখ করে দিয়েছে। সেটা হলো আপনাদের যে রাউন্ডেই কলেজ অ্যালট হোক না কেন আপনাদের এই সিট অ্যাকসেপ্টেন্স ফিসটা কিন্তু ম্যান্ডেটারি, এটা পেমেন্ট করতেই হবে। অর্থাৎ 1000 টাকা আপনাদের পেমেন্ট করার পরেই আপনাদের যে ডকুমেন্ট ভেরিফিকেশন এবং ফার্দার অ্যাক্টিভিটি রয়েছে সেগুলো আপনারা করতে পারবেন, ঠিক আছে। এই 1000 টাকা কিন্তু রিফান্ডেবল, আমি বারবার বলছি। তার জন্য রেজিস্ট্রেশনটা আপনারা অবশ্যই নিখুঁতভাবে করবেন এবং ব্যাঙ্ক ডিটেলসটা সঠিকভাবে দেবেন, ঠিক আছে। এছাড়া আপনাদের যে চয়েস লক বা অ্যালটমেন্ট লেটার, আপগ্রেডেশন চয়েস লেটার, এছাড়া প্রভিশনাল অ্যাডমিশন লেটার, এছাড়া ফিজিক্যাল রিপোর্টিং রিসিপ্ট এক্সেট্রা সমস্তটারই কিন্তু অরিজিনাল এবং প্রিন্ট আউট কপি আপনাদেরকে নিয়ে যেতে হবে। এছাড়া কোনো রকম যদি স্ক্রিনশট, ফটোগ্রাফ এগুলো কিন্তু সেখানে অ্যাকসেপ্টেবল নয় বা ভ্যালিড ডকুমেন্ট হিসাবে সেটাকে অ্যালাউ করা হবে না, এটা কিন্তু উল্লেখ করে দেওয়া রয়েছে। এছাড়া এই রিলেটেড কোনো রকম আপনাদের যদি হেল্পের প্রয়োজন হয় এখানে হেল্পলাইন নম্বর এবং ইমেল অ্যাড্রেস দেওয়া রয়েছে, এখানে আপনারা মেল করে জেনে নিতে
নিতে পারেন। এছাড়া আপনাদের যেটা বললাম যে সিট অ্যাকসেপ্টেন্স ফিজ, এটা আপনারা পুরোটাই রিফান্ড পেয়ে যাবেন, সেটা এখানে দিয়ে দিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এছাড়া আপনাদের যে এলিজিবিলিটি রয়েছে অ্যাডমিশন অনুযায়ী, সেটা 3.2 ইনফরমেশন বুলেটিনে অফিসিয়াল ওয়েবসাইটে গেলে আপনারা সেটা সেখান থেকে দেখতে পারবেন। এছাড়া পরবর্তী ভিডিওতে আপনাদের সিট ম্যাট্রিক্স নিয়ে আলোচনা করতে চলেছি, যেখানে আপনাদের সমস্ত গভর্নমেন্ট এবং প্রাইভেট কলেজগুলি মিলিয়ে কতগুলি সিট থাকছে, কোন কলেজে কতগুলি সিট থাকছে, এছাড়া ক্যাটাগরি ওয়াইজ কতগুলি করে ভ্যাকেন্সি থাকছে, সমস্ত ডিটেলস আপনারা সেখানে পেয়ে যাবেন। অবশ্যই এর জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অন করে রাখুন। এছাড়া নিত্য নতুন জব আপডেট পেতে আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যান।